আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ইকোনমিক্সের একটা নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি। আচ্ছা, আমরা ইন্ডাস্ট্রি কিন্তু জিওগ্রাফিতেও করেছি, আবার ইন্ডাস্ট্রি আমরা কিন্তু ইকোনমিক্সেও করব। আচ্ছা, একটা জিনিস যদি আমরা খুব ঠান্ডাভাবে চিন্তা করি, যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইন্ডাস্ট্রি অফ জিওগ্রাফি অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইকোনমিক্স। দেখো, জিওগ্রাফি আমাকে কি বলছে? জিওগ্রাফি আমাকে বলছে যে এই যে আমাদের যে আয়রন অ্যান্ড স্টিল যে ইন্ডাস্ট্রি রয়েছে, বা আমাদের যে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি রয়েছে, এই ইন্ডাস্ট্রিগুলো প্রথম কোথায় ডেভেলপড হয়েছিল? ওয়ার্ল্ডের মানে সব থেকে বেশি কটন প্রডিউসার কান্ট্রিকে ইন্ডিয়ার কোন স্টেট থেকে সবথেকে বেশি কটন পাচ্ছি, বা টেক্সটাইল সিস্টেমে কোন স্টেট সবথেকে বেশি টপমোস্ট জায়গায় রয়েছে, এই সমস্ত ডেটা তোমাকে দিচ্ছে। বা যদি আমরা বলি যে এই যে মিসকো, ইসকো, টিসকো, যে টাটা স্টিল, স্টিল আয়রন অ্যান্ড স্টিল যে কোম্পানি রয়েছে, সেই আম, সেই কোম্পানিগুলো কবে ডেভেলপ করেছে, কাদের কোলাবোরেশনে ডেভেলপ করেছে, এক্স্যাক্ট লোকেশন কি, কবে থেকে কাজ শুরু করেছে। ইন্ডাস্ট্রি মানেই, জিওগ্রাফির ইন্ডাস্ট্রি মানে কাইন্ড অফ লোকেশন বেসড কোশ্চেন। বাট ইকোনমিক্স কি বলছে? ইকোনমিক্স বলছে আমাদের কতগুলো সেক্টর রয়েছে। আমাদের তিনটে সেক্টর রয়েছে: প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর অ্যান্ড টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি। আচ্ছা, প্রাইমারি সেক্টর মানে কি? যেটা এগ্রিকালচার নিয়ে ডিল করছে। সেকেন্ডারি সেক্টর মানে কি? যারা ইন্ডাস্ট্রি নিয়ে ডিল করছে। অ্যান্ড টার্সিয়ারি সেক্টর মানে যারা সার্ভিস নিয়ে ডিল করছে। তাহলে প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি। আচ্ছা, তার মানে বুঝতেই পারছো আমাদের ইন্ডিয়ার যে দুটো সিস্টেম, একটা হচ্ছে জিডিপি আর একটা হচ্ছে এমপ্লয়মেন্ট, তার দুটোতেই ইন্ডাস্ট্রির একটা বিরাট ভূমিকা রয়েছে। যদি আমি জিডিপি কাউন্টিংয়ে চলে যাই, তাহলে ইন্ডাস্ট্রি থেকে আমার মোটামুটি 25 to 30% একটা আর্নিং হচ্ছে ফ্রম ইন্ডাস্ট্রি জিডিপির ক্ষেত্রে। আর তুমি এমপ্লয়মেন্টেও যদি চলে যাও, তাহলে এমপ্লয়মেন্টে প্রায় 17 থেকে 20% মানুষ এখনো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যুক্ত রয়েছে, বা তোমার বলতে পারো এমপ্লয়মেন্ট জেনারেট করছে 17 থেকে 20%। ক্লিয়ার? তার মানে আমরা যদি এমপ্লয়মেন্টের কনটেক্সে দেখি বা জিডিপির কনটেক্সে দেখি, তাহলে ইন্ডাস্ট্রিটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ঠিক আছে, তো এই ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেল, আমরা জিওগ্রাফিতে দেখছি ইন্ডাস্ট্রি কোথায় তৈরি হলো সেটা দেখছি। বাট ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার পরে তাদের অ্যাক্টিভিটিসগুলো, প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে, তাকে আমরা ইন্ডাস্ট্রিকে কী কী ক্যাটাগরিতে ভাঙবো? ঠিক আছে, এটা নাম্বার ওয়ান। আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিকে রেগুলেট করার জন্য ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং আনবো। কোন কোন ইন্ডাস্ট্রি গভর্নমেন্টের মনোপলি থাকবে, কোন কোন ইন্ডাস্ট্রিতে গভর্নমেন্ট আর প্রাইভেট সেক্টর কোলাবরেট করবে, কোন কোন ইন্ডাস্ট্রিতে প্রাইভেট সেক্টরের প্রাধান্য থাকবে, এই সমস্ত আমাকে জানতে হবে। কারণ এমন কিছু সেক্টরস রয়েছে যে সেক্টরগুলো বা যে ইন্ডাস্ট্রিগুলো কখনোই প্রাইভেট সেক্টরের হাতে দেওয়া উচিত নয়। এমন অনেক সেক্টর রয়েছে যেখানে কখনোই সেগুলো প্রাইভেট এন্টিটির কাছে দেওয়া উচিত নয়, যেমন অ্যাটমিক এনার্জি। অ্যাটমিক এনার্জি, মিনারেলস, যেগুলো গভর্নমেন্টের প্রপার্টি, সেটা কখনোই প্রাইভেট এন্টিটিকে 100% দেওয়া উচিত নয়। এটা হচ্ছে নাম্বার ওয়ান। তার মানে কোনটা গভর্নমেন্টের আন্ডারে থাকবে, কোনটা প্রাইভেটের আন্ডারে থাকবে, এগুলো আমরা ইন্ডাস্ট্রি নিয়ে ডিল করব। আচ্ছা, শুধু কি তাই? আমরা জানি একটা কোম্পানি, ইন্ডাস্ট্রি মানে একটা কোম্পানি, তো এর 50%-এর বেশি শেয়ার হোল্ডিং যার কাছে থাকবে, সে হবে ওই কোম্পানির ওনার। আমরা এদের শেয়ার হোল্ডারও বলে থাকি, মানে যিনি সব থেকে বেশি শেয়ার হোল্ড করছে, গ্রেটার দ্যান 50%, হি উইল বি দ্য প্রোমোটার অফ দ্যাট কোম্পানি। তাই না? তাহলে এবার কথা হচ্ছে, এই কোম্পানিতে, এই কোম্পানির যদি একজন ফরেনার ইনভেস্ট করতে চায়, ফরেনার যদি বলে আমি এই কোম্পানির 30% স্টেক কিনতে চাই, 30% আমি এই কোম্পানির শেয়ার কিনতে চাই, 30% আমি কোম্পানির শেয়ার কিনতে চাই, তাহলে সে কি এটা কিনতে পারবে? তাহলে ফরেনাররা আমার দেশে কতটা ইনভেস্ট করতে পারবে, তার কি কোনো ক্রাইটেরিয়া আছে? বা কত পার্সেন্ট ইনভেস্ট করতে পারবে আমার ইন্ডিয়ান মার্কেটে? তো সেটা আমার ইন্ডাস্ট্রি থেকে জানা যায়। যেমন টেলিকমিউনিকেশন সিস্টেম, চাইলেই এই যে ভোডাফোন, এ তো বেসিক্যালি
বাইরের কান্ট্রি, যখন ও তোমার হাচ ছিল তখন তো বাইরের কান্ট্রি না, তো হাচ যখন ইন্ডিয়াতে এলো তখন তো পুরো ফরেন কান্ট্রি, কিন্তু 100% ফরেনার এদেশে এসে কিন্তু একটা কোম্পানি ডেভেলপ করে দিল হাচ। পরে কোলাবোরেট করে টোরে আলটিমেটলি ভিআই এখন হয়েছে। কিন্তু যখন প্রথম এসেছিল মানে 100% টেলিকমিউনিকেশনে কোনো ফরেনার ইনভেস্ট করতে পারে, মানে কোনো একজন ফরেনার ইন্ডিয়াতে এসে নিজে নিজে একটা কোম্পানির ওনার হয়ে সেই ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারে। তাহলে এই জিনিসগুলো কিভাবে কাজ করছে সেটা আমরা জানার চেষ্টা করব। ক্লিয়ার? তো আমরা ইন্ডাস্ট্রির ক্লাসিফিকেশন পড়ব, মাইক্রো ইন্ডাস্ট্রি, স্মল ইন্ডাস্ট্রি অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রি। মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রি বা মিডিয়াম এন্টারপ্রাইজ, এগুলোর কি রেট বা কাকে আমি মাইক্রো বলবো, কাকে আমি স্মল বলবো, কাকে মিডিয়াম বলবো, কাকে লার্জ ক্যাপ বলবো, মানে লার্জ ইন্ডাস্ট্রি বলবো। এবং কিছু কিছু ইন্ডাস্ট্রিকে আমরা বলবো সিক ইন্ডাস্ট্রি, মানে অসুস্থ ইন্ডাস্ট্রি। কি ক্রাইটেরিয়া থাকা উচিত সিক ইন্ডাস্ট্রির? যেমন আমরা দেখবে কোনো কোনো ব্যাংক, যখন তোমার তার অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে যায়, প্রচুর পরিমাণে এনপিএ জমে যায়, তো তাদেরকে আমরা, তাদের আরবিআই আলাদা একটা ক্যাটেগরিতে ফেলে দেয় যে তুমি আর নর্মাল মানুষকে লোন দিতে পারবে না, নর্মাল মানুষকে লোন দিতে পারবে না, তুমি কেবলমাত্র গভর্নমেন্ট স্টকে ইনভেস্ট করতে পারবে। এরকম আমরা পড়েছি না? তো সেরকম ভাবে কোন কোন ইন্ডাস্ট্রি সিক ইন্ডাস্ট্রির আন্ডারে পৌঁছে গেছে। তাছাড়া শুধু তাই নয়, আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে আরো ক্যাটাগরি যদি দেখি, মহারত্ন, নবরত্ন, মিনিরত্ন। কি ক্রাইটেরিয়া থাকলে মহারত্ন কোম্পানি হওয়া যায়, কি ক্রাইটেরিয়া থাকলে নবরত্ন হওয়া যায়, কি ক্রাইটেরিয়া থাকলে মিনিরত্ন হওয়া যায়, কতগুলো মহারত্ন রয়েছে, নবরত্ন রয়েছে, মিনিরত্ন রয়েছে, কোন কোন নবরত্ন রিসেন্টলি মহারত্ন কোম্পানিতে কনভার্ট হয়েছে, সেগুলো আমাদের জানতে হবে। ফাইনালি ডিজ ইনভেস্টমেন্ট, এই যে আমি একটু আগে বললাম যে 50%-এর বেশি স্টেক যদি তোমার কাছে থাকে, তাহলে ইউ উইল বি দ্য রেগুলেটর আর ইউ উইল বি দ্য প্রোমোটার। তুমি এখন আর এই কোম্পানির ওনারশিপ চাও না, তুমি কি করতে চাইছো? ডিজ ইনভেস্টমেন্ট করতে চাইছো, যে না আমি আমার কোম্পানির শেয়ার বিক্রি করতে চাই। তো এটাকে বলা হয় ডিজ ইনভেস্টমেন্ট। তেমনি গভর্নমেন্ট, গভর্নমেন্টও তো কিছু ইন্ডাস্ট্রির ওনার। কোল ইন্ডিয়া গভর্নমেন্ট 50%-এর বেশি, তাই না? তোমায় দেখবে পাওয়ার গ্রিড এনটিপিসি, এইগুলো তো দেখবে স্টক মার্কেটে রয়েছে। কোল ইন্ডিয়া, পাওয়ার গ্রিড, এনটিপিসি সবই কিন্তু নিফটি ফিফটির মধ্যে রয়েছে, তার মানে আলটিমেটলি এরা, এর ওনারকে গভর্নমেন্ট মানে 50%-এর বেশি ওনারশিপ গভর্নমেন্টেরই রয়েছে। এবার গভর্নমেন্ট চাইলেও কি এই স্টকের বা এই ইন্ডাস্ট্রির আমি শেয়ার বিক্রি করতে চাই, কিসের জন্য? ইনভেস্টমেন্ট কনটেক্সটে। গভর্নমেন্ট হয়তো যে স্টক বিক্রি করলে কি হবে, বিক্রি করলে গভর্নমেন্টের হাতে টাকা আসবে, সেই টাকা দিয়ে গভর্নমেন্ট কোনো অন্য ধরনের ইনভেস্টমেন্ট করতে চাইছে। ঠিক আছে, তো এটা আমরা পড়বো, এটাকে বলা হয় এনআইএফ ফান্ড বলা হয়, ন্যাশনাল ইনভেস্টমেন্ট ফান্ড। ঠিক আছে, নেক্সট আমরা কি পড়বো? ইনভেস্টমেন্টের পরে আমরা কিছু অনলাইনার পড়বো, ইন্ডাস্ট্রি রিলেটেড, ডব্লিউবিসিএস বা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যেগুলো। তো এই হচ্ছে আমাদের জিওগ্রাফির ইন্ডাস্ট্রি আর ইকোনমিক্সের ইন্ডাস্ট্রির মধ্যে বেসিক ডিফারেন্সেস। তো দেখো আজকের দিন আমার টার্গেট হচ্ছে, দেখো নোটটাকে একবার দেখে নিই, যা যা আমরা পড়বো, কিভাবে আমরা জিনিসটাকে সাজিয়েছি। দেখবে এই নোটগুলো কিন্তু এমনি এমনি আসেনি, এই নোটগুলো অনেক কিছুর কম্পাইলেশনের পরে এসছে। তুমি ভাবো, তুমি যদি এই টোটাল নোটটাকে দেখো, তুমি ডেফিনেটলি এরকম অবশ্যই পাবে ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1947, বাট এরকম ভাবে সাজানো পাবে না। কারণ তুমি যখন কোনো একটা বইতে 1948-এর ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি পড়বে, তখন তোমার কাছে কিছু ঢালাও ইনফরমেশন পরপর থাকবে। বাট আমি কিভাবে জিনিসটাকে সাজিয়েছি সেটা তোমাকে আমি বলতে চলেছি। প্রথমত আমরা কিছু ইন্ডাস্ট্রিয়াল পলিসি, মানে ইন্ডাস্ট্রিকে সাজানো গোছানোর জন্য আমরা কিছু পলিসি নিয়েছি। অনেকগুলো আমাদের পলিসিস রয়েছে, তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পলিসিস আমরা এখানে পড়ব। দেখো এই পলিসিগুলোর মধ্যে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট। তো দেখো আমরা এখানে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি কিভাবে রেগুলেটেড হয়েছে, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি কি করে সাজানো হয়েছে, তার পুরো কনটেক্সট পড়ব। এবার এখানে আমরা যেটা পড়ব, ধীরে ধীরে কি করে তোমার ইন্ডাস্ট্রিকে আমরা কন্ট্রোল করতে শুরু করলাম।
যে যে যা চাইবে সে কি সেই ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবে? ইয়েস অর নো? নো। তাহলে আমরা কি করে রেগুলেট করব? তাহলে আমরাও এই ইনফরমেশনগুলো থেকে ছেকে এই ইনফরমেশনকে বার করে নিয়ে এসেছি। বেসিক্যালি দোজ আর দ্য পার্ট অফ ডিফারেন্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি। বাট এখানে আমরা সেই ইনফরমেশনগুলো রাখিনি। আমরা এখান থেকে ইনফরমেশন ছেকে বার করে আমরা কন্ট্রোল অ্যান্ড রেগুলেশন পার্টটাকে আলাদা করে দিয়েছি। কি বললাম? কন্ট্রোল অ্যান্ড রেগুলেশন পার্টটাকে আমরা আলাদা করে দিয়েছি, যাতে করে আমরা কি করতে পারি? আমরা ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এই যে পার্টটা, ব্যাকগ্রাউন্ড অফ ফরেন ইনভেস্টমেন্ট, দোজ আর অলসো পার্টস অফ ডিফারেন্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি, বাট সেটাকে আমরা ছেকে বার করে নিয়ে এসে আমরা এখানে আলাদা ইনফরমেশন অ্যাড করেছি। মানে তুমি তাহলে কোনো বইতে যদি ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1948 পাও, তাহলে তুমি এখানে কি পাবে? এই ইনফরমেশনগুলো পাবে, এই ইনফরমেশনগুলো পাবে, এগুলো পাবে, সব হ্যাপাজার্ড জিনিসটাকে ওরা হয়তো গুছিয়ে দেবে। কিন্তু এটা তিনটে সেক্টর, যেটাকে আমরা আলাদা করার চেষ্টা করেছি টোটাল ইন্ডাস্ট্রির মাধ্যমে। পলিসিগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করে দিয়েছি। এটা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড অফ ফরেন ইনভেস্টমেন্ট। নেক্সট আমরা মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ সম্পর্কে পড়বো। আমরা তোমার মহারত্ন, নবরত্ন, মিনিরত্ন কোম্পানি সম্পর্কে পড়বো। অ্যান্ড সিক ইন্ডাস্ট্রি কি ক্রাইটেরিয়ার জন্য তারা সিক ইন্ডাস্ট্রিতে কনভার্ট হতে পারে। এটা সিকা অ্যাক্ট, কি অ্যাক্টের মাধ্যমে কোনো একটা ইন্ডাস্ট্রিকে সিক ইন্ডাস্ট্রি বলছি। ডিসইনভেস্টমেন্ট ব্যাপারটা কি, কি কমিটি রয়েছে যেটা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড ইনভেস্টমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড তোমার যে অ্যাক্ট বা প্রভিশন দিয়েছে সেগুলো, আর কিছু অনলাইনের আমরা এখান থেকে পড়বো, বা কিছু ইম্পর্টেন্ট এক্সট্রা ইনফরমেশন পড়বো। ক্লিয়ার? আচ্ছা, তো চলো আমরা প্রথমত শুরু করি ইন্ডাস্ট্রিয়াল পলিসি। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল পলিসি মানে কি? ইন্ডাস্ট্রিয়াল পলিসি মানে, দেখো আমাদের দেশ স্বাধীন হয়েছে কবে? আমার দেশ স্বাধীন হয়েছে 1947-এ। আচ্ছা, দেশ স্বাধীন হওয়ার পরে এই দেশের ল্যান্ড কার? আমার। তাহলে এই দেশের ল্যান্ডে যা যা রয়েছে তাকে আমার কিসের দরকার? গোছানো দরকার। কারণ এতদিন অবধি ব্রিটিশরা বা ফরেনাররা আমার দেশের ল্যান্ডকে ইউজ করেছে নিজের মতো করে। বাট এখন আমি কি চাই? গোছাতে চাই। তুমি তুমি যেমন তুমি ধরো এখন আমার কাছে বা অ্যান একাডেমির কাছে তুমি পড়ছো, তো অ্যান একাডেমি তোমাকে হ্যাপাজার্ডলি ইনফরমেশন দিয়েই চলেছে। 1.5 বছর 2 বছর ধরে তোমাকে অ্যান একাডেমি ইনফরমেশন দিয়ে গেছে। কোর্স কমপ্লিট হওয়ার পরে তোমার মেইন কাজ কি? গোছানো। যে দাদা এখন আর আমাকে কিছু ইনফরমেশন দেবে না, চলো এবার আমি গুছিয়ে নিই, চলো আমি হিস্ট্রির নোটটাকে এক জায়গায় করে ফেলি, আইএনএম এর নোটটাকে এক জায়গায় করে ফেলি, মেন্সের জিনিসগুলোকে এক জায়গায় করে ফেলি। তো এটাই তোমার টার্গেট, তাই নয় কি? তাহলে গোছানো হচ্ছে কাজ। তো প্রথম আমরা একটা পলিসি নিয়ে এসেছি যার নাম ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1948, যেখানে আমরা ইন্ডাস্ট্রিকে যতটা সম্ভব গুছিয়েছি। বাট কোথাও না কোথাও আমরা মনে হয়েছে না এই গোছানোটা ঠিক হয়নি। নেক্সট আমরা চলে গেছি ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1956-এ। তখন ইন্ডাস্ট্রিকে আমরা আরও সুন্দর করে গোছানোর চেষ্টা করেছি। অ্যান্ড ফাইনালি আমরা ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1973, 1977, 1991-এ বিভিন্ন প্রভিশন নিয়ে এসেছি। বাট যেটাকে আমরা বলছি ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1991, এটা হচ্ছে লাস্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি গোছানো। মানে এরপরে আমরা আর কোনো ইন্ডাস্ট্রিয়াল পলিসি আনিনি। দিস ইজ দ্য লাস্ট পলিসি মেড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট, যাকে আমরা নাম দিয়েছি নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি। আমরা সবাই জানি বা দেখবে আমরা পড়বো, এরপরে আমাদের লাস্ট একটা ক্লাস রয়েছে ইকোনমিক্সের, সেটাকে বলা হয় ইকোনমিক রিফর্ম। আমরা পড়বো লাস্ট চ্যাপ্টার। তো ইকোনমিক রিফর্ম আনা হয়েছিল কবে ইন্ডিয়াতে? ইকোনমিক রিফর্ম আনা হয়েছিল 1991-এর 24 জুলাই। এই সময় আমরা প্রথম ইকোনমিক রিফর্ম, মানে আমরা এতদিন অবধি 1991 অবধি তোমার ইন্ডিয়াকে যেভাবে গুছিয়েছি, সেই পুরো গোছানোটাকে আমরা পুরো চেঞ্জ করে দিয়েছি। সমস্ত দৃষ্টিকোণ থেকে গুছিয়ে আমরা এটাকে কি করেছি? ইকোনমিক রিফর্ম নিয়ে এসেছি। মানে ধর এসব আর চলবে না, নতুন করে। তো সেই সময় আমরা ইন্ডাস্ট্রিকে আবার নতুন করে গুছিয়েছি। দিস ইজ দ্য লাস্ট, এটা হচ্ছে লাস্ট পলিসি।
ইন্ডাস্ট্রিকে গোছানোর ব্যাপারে, বাট এখনো গোছানো চলছে। বাট এরকম ভাবে ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1991-এর পরে আর নতুন করে কোনো ইন্ডাস্ট্রিয়াল পলিসি তৈরি হয়নি। এখন জাস্ট টুকটাক কাটছাট করি, ইন্ডাস্ট্রিয়াল পলিসির অ্যামেন্ডমেন্ট নিয়ে আসি আমরা, কিছু চেঞ্জেস নিয়ে আসি, ব্যাস এইটুকু হচ্ছে, এটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিসির মেইনলি তাৎপর্য। তো আমরা এক এক করে দেখে নিই যে 1947-এ যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি আনা হয়েছে, সেই ইন্ডাস্ট্রিয়াল পলিসিকে আমরা কতগুলো ক্যাটেগরিতে ভাগ করেছিলাম, চারটে মেইন ক্যাটেগরিতে ভাগ করেছিলাম। ফার্স্ট ক্যাটেগরি, সেকেন্ড ক্যাটেগরি, থার্ড ক্যাটেগরি অ্যান্ড ফোর্থ ক্যাটেগরি, চারটে টোটাল ক্যাটেগরি। আচ্ছা, ফার্স্ট ক্যাটেগরি কি, সেকেন্ড ক্যাটেগরি কি, থার্ড ক্যাটেগরি কি, ফোর্থ ক্যাটেগরি কি, সেটাকে বলা হয়েছে যে ফার্স্ট ক্যাটেগরি মানে হচ্ছে যেখানে গভর্নমেন্টের মনোপলি থাকবে। দ্যাট মিনস এর আন্ডারে যে যে ইন্ডাস্ট্রিকে আমি রাখবো সেই ইন্ডাস্ট্রির ওনার কেবলমাত্র গভর্নমেন্ট হবে, মানে গভর্নমেন্টই এই ইন্ডাস্ট্রি তৈরি করবে, গভর্নমেন্টই এই ইন্ডাস্ট্রির সমস্ত কিছু সেল করবে। কোনো প্রাইভেট এন্টিটি এই ধরনের ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবে না। কি কি আছে তার মধ্যে, অ্যাটমিক এনার্জি, ডিফেন্স, রেল। দেখো এখনো রেলটা কিন্তু 50% গভর্নমেন্টের মধ্যেই রয়েছে। কেন? কারণ রেল পুরো আগে রেল ইঞ্জিন বা রেল ট্রান্সপোর্টের যা যা সব গভর্নমেন্ট করতো, কিন্তু এখন জিনিসটাকে প্রাইভেট এন্টিটির কাছে দিয়ে দেওয়া হয়েছে। রেল ইঞ্জিন কোনো কোম্পানি তৈরি করছে, ঠিক আছে? তো এরকম ভাবে কিন্তু আগে এই পুরো জিনিসটা গভর্নমেন্টের আন্ডারে ছিল, গভর্নমেন্ট মাইনে দিয়ে রাখতো। তাহলে অ্যাটমিক এনার্জি, ডিফেন্স, রেল, এই তিনটে জিনিস গভর্নমেন্টের বাইরে অন্য কেউ তৈরি করতে পারবে না। সেকেন্ড ক্যাটেগরিতে কি বলছে, সেকেন্ড ক্যাটেগরি বলছে গভর্নমেন্টের রেগুলেশন থাকবে 6টা ইন্ডাস্ট্রির উপরে। গভর্নমেন্টের রেগুলেশন বলতে গভর্নমেন্ট উইল রেগুলেট দ্য প্রাইভেট এন্টিটি এই 6টা সেক্টরের ক্ষেত্রে বা 6টা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যেমন কোল, আয়রন অ্যান্ড স্টিল, দেখো তোমার এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং, শিপ বিল্ডিং, ম্যানুফ্যাকচারিং অফ টেলিগ্রাফ, ওয়্যারলেস অ্যান্ড মিনারেল অয়েলস। এই যে 6টা ইন্ডাস্ট্রিতে গভর্নমেন্টের রেগুলেশন থাকবে। দেখো জিনিসটা তোমার কাছে কোথাও না কোথাও একটু ঘেটে যাবে যে দাদা এই জায়গাটা ভালো বুঝলাম না। যেহেতু তুমি বুঝতে পারোনি, তো গভর্নমেন্টও বুঝেছে আমার ক্লাসিফিকেশনটা ভুল হয়েছে, তো তখন সে ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1956-এর মধ্যে সেটা সংশোধন করবে। ঠিক আছে, তাহলে গভর্নমেন্টের রেগুলেশন থাকবে। এবং দেখো ফোর্থ যে ক্যাটেগরি, সেখানে প্রাইভেট সেক্টরের জন্য খুলে দিয়েছে, বলেছে যে এই ক্যাটেগরিতে যেগুলো রয়েছে বাকি সব প্রাইভেট সেক্টর কি করবে, প্রাইভেট সেক্টর তৈরি করতে পারে। মানে এই একটাই ফোর্থ ক্যাটেগরি শুধুমাত্র প্রাইভেট সেক্টরের মধ্যে রেখেছে। কিন্তু কোথাও না কোথাও থার্ড ক্যাটেগরিটা ঘেটে গেছে। থার্ড ক্যাটেগরিটা কি হয়েছে, ঘেটে গেছে। এই বলছে যে ন্যাশনাল লিস্ট এবং ন্যাশনাল ইন্টারেস্টের আন্ডারে 18টা ইন্ডাস্ট্রিকে আমরা রাখছি। কি ন্যাশনাল লিস্ট, কি ন্যাশনাল ইন্টারেস্টের ক্লারিফিকেশন গভর্নমেন্ট দিতে পারেনি। বলছে যে আমি এইটুকু বলছি, 3টে ইন্ডাস্ট্রি পিওরলি আমার কন্ট্রোলে থাকবে, 6টা ইন্ডাস্ট্রি আমার রেগুলেশনে থাকবে, আর বাকি যা রয়েছে এই 18টা বাদে বাকি যেগুলো রয়েছে সব প্রাইভেট এন্টিটির মধ্যে রয়েছে। বাট এই 18টা হচ্ছে আমি একটা লিস্ট তৈরি করেছি, তাকে আমরা নাম দিচ্ছি ন্যাশনাল লিস্ট। তো এই লিস্টের তাৎপর্য কি, এই লিস্টের তাৎপর্য হচ্ছে যে এখানে আমরা 18টা ইন্ডাস্ট্রির লিস্ট তৈরি করছি। এই ইন্ডাস্ট্রিগুলো কোথাও না কোথাও ন্যাশনাল সেন্টিমেন্ট জুড়ে রয়েছে, ন্যাশনাল লিস্টের মধ্যে আমরা ফেলছি। মানে যার রেগুলেশন, মানে যেগুলো কমপ্লিটলি মানে আমার দেশের জিডিপি গ্রোথ রেটে হেল্প করছে। মানে আমি তোমাকে যদি সহজভাবে বলে দিই, আমাদের যেমন কোর ইন্ডাস্ট্রি রয়েছে না, 8 কোর ইন্ডাস্ট্রি, তাই না? তো এরকম এমন কিছু লিস্ট করা হয়েছে যেটা ইন্ডিয়ার টোটাল ইকোনমির হুলিয়া বদলে দিতে পারে, এরকম 18টা ইন্ডাস্ট্রিকে আমরা এখানে রেখে দিয়েছি, যেটা নিয়ে গভর্নমেন্ট খুব একটা ক্ল্যারিটি দিতে পারেনি যে এই 18টা ইন্ডাস্ট্রি আমরা করব না প্রাইভেট সেক্টর করব না জয়েন্ট সেক্টর করব। তো সেটা একটা কনফিউশন তৈরি হয়েছে। এইটুকু তো আমার ক্লিয়ার যে এখানে আমরা করছি প্রাইভেট এন্টিটি, এটা গভর্নমেন্ট করছে, এটা গভর্নমেন্ট রেগুলেট করবে, গভর্নমেন্ট নিজেও করতে পারে প্রাইভেট এন্টিটি, বাট এইগুলো দিয়ে আমরা করবো কি, কনফিউশন তৈরি হলো একটা। সেই জন্য গভর্নমেন্ট বলছে ঠিক আছে চলো এটাকে আমি সলভ করে দিচ্ছি। তো গভর্নমেন্ট তখন
চারটে ক্যাটাগরি রাখেনি, তাহলে কোন ক্যাটাগরিকে ডিলিট করবে? ডেফিনেটলি থার্ড ক্যাটাগরিকে ডিলিট করবে। এবার গভর্নমেন্ট আবার তিনটে ক্যাটাগরি তে ফেলে দিয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। দেখো কারণ কি 4 নাম্বার ক্যাটাগরি ফেলার জন্য একটা ক্যাটাগরিতে ঝামেলা হয়েছে। দেখো তাহলে কি করেছে দেখো, এখানে যে 18টা ইন্ডাস্ট্রি রয়েছে না, এই 18টা ইন্ডাস্ট্রির মধ্যে 14টা ইন্ডাস্ট্রিকে গভর্নমেন্ট কোথায় অ্যাড করে দিয়েছে? সেন্ট্রাল পলিসির মধ্যে, বা তোমার এই গভর্নমেন্ট মনোপলির মধ্যে। তাহলে গভর্নমেন্ট মনোপলির মধ্যে এখন কতগুলো ইন্ডাস্ট্রি হয়ে গেছে? 17টা। আগে ছিল 3টে। এই 17টা যেটা একদম পিওরলি ডিফাইন করা হয়েছে, যেই 17টা গভর্নমেন্ট উইল বি দ্য ওনার, মানে গভর্নমেন্ট নিজে এই ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করবে। সেকেন্ড ক্যাটাগরি বা থার্ড ক্যাটাগরিতে চলে যাচ্ছি, বলছে লেফট যেগুলো, মানে দেখো এই 4 নাম্বার যে ক্যাটাগরি, সেটাই এখন হয়ে গেছে 3 নাম্বার ক্যাটাগরি। এগুলো পুরোটাই প্রাইভেট এন্টিটি বা প্রাইভেট সেক্টর ডেভেলপ করবে, অ্যান্ড যেটা সেকেন্ড ক্যাটাগরি, সেটা কি দেখো এখন কি সুন্দর করে বলে দিয়েছে, দিস ইজ দ্য মিক্সড সেক্টর। আচ্ছা মিক্সড সেক্টর মানে কি? মিক্সড সেক্টর মানে হচ্ছে, দেখো এখানে কতগুলো ছিল? গভর্নমেন্টের রেগুলেশন 6টা, তাহলে এখানে গভর্নমেন্ট রেগুলেশন নাম চেঞ্জ করে দিয়েছে মিক্স সেক্টর, মানে 6টার সঙ্গে আরো 6টা অ্যাড করেছে। দেখো 14 + 6 কত? 14 আর 6 তোমার 20টা। তো দেখো এখানে কি হয়েছে, দুটো দুটো এরা কি করেছে, দেখো এর সঙ্গে কিছু অ্যাড করে দিয়েছে। বুঝতে পেরেছো? একদম এক্স্যাক্টলি যে 18টাই ভেঙেছে, তার এর সঙ্গে 14টা অ্যাড করেছে, বাকিগুলোর সঙ্গে না। ও কি এটাকে আবার রিমডিফাই করেছে, করে এই যে 6টা তার মধ্যে দেখা গেল কিছু ও এখান থেকে দুটো নিয়েছে, আর এখান থেকে তোমার ধরো কিছু নিয়েছে, এরকম ভাবে 4টে এখান থেকে নিয়েছে, দুটো এখান থেকে নিয়েছে, এরকম ভাবে নিয়ে আলটিমেটলি 12টা ইন্ডাস্ট্রিজ রেখে দিয়েছে মিক্স সেক্টর, মানে যেটা গভর্নমেন্ট এবং তোমার প্রাইভেট এন্টিটির মিক্সড অর এফেক্টে তৈরি হবে, মানে যেটা গভর্নমেন্টও তৈরি করতে পারবে, প্রাইভেট এন্টিটিও তৈরি করতে পারবে, গভর্নমেন্ট প্লাস প্রাইভেট এন্টিটি কোলাবোরেশনের মাধ্যমে তৈরি করতে পারবে। আর থার্ড তো বললামই প্রাইভেট সেক্টর। দেখো যেহেতু এটা এক্স্যাক্ট ডিভিশন হয়েছে, তো এটাকে আমরা কি বলে থাকি? ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, বাইবেল অফ স্টেট ক্যাপিটালিজম। কেন এই নামগুলো বলা হচ্ছে? কারণ দিস ইজ দ্য পারফেক্ট ডিভিশন অফ ইন্ডাস্ট্রি। ঠিক আছে? আর এটাকে আমরা ইন্ট্রোডিউস করেছিলাম 6 এপ্রিল 1948-এ, আর এটাকে আমরা 1956-এ নিয়ে এসেছি। তাহলে এটাকে আমরা কি বলছি? ইকোনমিক কনস্টিটিউশন, মানে বেসিক্যালি ইকোনমির হুলিয়া চেঞ্জ করে দিয়েছে 1956-এ। এরপরে কি হয়েছে? এরপরে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পলিসির মাধ্যমে আমরা হয়তো এখানে কিছুটা চেঞ্জেস এনেছি, বাট এরকমভাবে টোটাল স্ট্রাকচার চেঞ্জ কেবলমাত্র আমরা 1956-এই লাস্ট করেছি। তারপরে টোটাল স্ট্রাকচার চেঞ্জ আমরা করেছি 1991-এ। টোটাল স্ট্রাকচার চেঞ্জ আমরা 1991-এ করেছি। তো এটা হচ্ছে তোমার ইকোনমিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ঠিক আছে? আচ্ছা একটু লিখে রাখো তো এখানটায়, যে এই ইকোনমিক যে মডেলটা বা এই ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা, সেটা কার মডেল অনুযায়ী হয়েছে? লেখো, দিস ইন্ডাস্ট্রিয়াল পলিসি this industrial policy is based upon this industrial policy is based upon the Mahalanobis model, MAHALANOBISH model, Mahalanobis model আমরা দেখবে 5 ইয়ার প্ল্যানেও গিয়েও এনার নাম পড়বো। তো এটা হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়াল পলিসি, কার উপরে বেস করে হয়েছিল, কার মডেলের উপরে বেস করে, যেটা 100% সাকসেসফুল। তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে 1956-এ কতগুলো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, 1948-এ কতগুলো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, গভর্নমেন্ট মনোপলি বা ফার্স্ট ক্যাটাগরিতে কতগুলো ইন্ডাস্ট্রি রাখা হয়েছে, কি কি ইন্ডাস্ট্রি রাখা হয়েছে, সেকেন্ড ক্যাটাগরিতে কতগুলো ইন্ডাস্ট্রি রাখা হয়েছে, কি কি ইন্ডাস্ট্রি রাখা হয়েছে। এই ব্যাপারগুলো তোমাকে কিন্তু পরীক্ষায় খুবই কোশ্চেন দেয়, তুমি যদি কোশ্চেন দেখো তো। ঠিক আছে? আচ্ছা নেক্সট আমরা ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1976-এ কি এনেছি? অনেকগুলো রিফর্ম এখানেও এনেছি, বাট ইম্পর্টেন্ট রিফর্ম হচ্ছে দিস পলিসি গিভস স্পেশাল ইম্পর্টেন্স টু জয়েন্ট সেক্টর কোম্পানি। জয়েন্ট সেক্টর কোম্পানি মানে কি? জয়েন্ট সেক্টর কোম্পানি মানে কি? জয়েন্ট সেক্টর কোম্পানি মানে হচ্ছে আমরা জয়েন্ট ভেঞ্চারে তৈরি করব।
জয়েন্ট ভেঞ্চারে মানে যেখানে গভর্নমেন্ট প্লাস প্রাইভেট সেক্টর কোলাবোরেট করে কোনো কোম্পানি তৈরি করতে পারে। এর আগে অবধি কি ছিল? আগে অবধি ছিল যে এই যে সেক্টরটা, এই সেক্টরটাই শুধুমাত্র গভর্নমেন্ট তৈরি করবে, এই সেক্টরটা শুধুমাত্র প্রাইভেট সেক্টর তৈরি করবে, এই সেক্টরটা গভর্নমেন্টও তৈরি করতে পারে, প্রাইভেট সেক্টরও তৈরি করতে পারে। মানে গভর্নমেন্ট তৈরি করলে 100% ওনার গভর্নমেন্ট, প্রাইভেট তৈরি করলে 100% প্রাইভেট। বাট এখানে কি করা হয়েছে, তুমি চলো শেয়ারিং, তুমি চলো 40% দাও, আমি তোমার 60% দিচ্ছি। এটা হচ্ছে তোমার মেইনলি ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1976 এ জয়েন্ট ভেঞ্চারকে নিয়ে আসা হয়, জয়েন্ট ভেঞ্চারকে নিয়ে আসা হয়। ঠিক আছে, কি বলছো সোহম? সোহম বলছে এটা কি হরোডোমার মডেল? অ্যাকচুয়ালি এটা হরোডোমার মডেল নয়, হরোডোমার মডেল আর প্রশান্ত চন্দ্র মহলানবিশ মডেল আলাদা। আমরা এটা পড়বো যখন দেখবে আমরা 5 year প্ল্যান পড়বো। 5 year প্ল্যান, 5 year প্ল্যান, ফার্স্ট 5 year প্ল্যান ইজ বেসড অন হরোডোমার মডেল, আর সেকেন্ড 5 year প্ল্যান ইজ বেসড অন তোমার প্রশান্ত চন্দ্র মহলানবিশ মডেল। তো যেহেতু দেখো সেকেন্ড 5 year প্ল্যান আনা হয়েছিল 1956 থেকে 1961-এ, তো সেই জন্য দেখো এটাও ইন্ডাস্ট্রিয়াল পলিসিও 1956-এ আনা হয়, সেই জন্য এই মডেলটা অনেকটা মহলানবিশ মডেলকে ফলো করে। হরোডোমান মডেল অন্য জিনিস, আলাদা। ঠিক আছে, ফার্স্টের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে জয়েন্ট ভেঞ্চার কোম্পানিকে এখানে ইন্ট্রোডিউস করা হলো। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1977-এ কি করা হয়েছে, স্মল সেক্টর ইন্ডাস্ট্রিকে আমরা স্পেশাল ইম্পর্টেন্স দিয়েছি, স্মল সেক্টর ইন্ডাস্ট্রি। তুমি এইগুলো পুরোটাই ক্লিয়ার হবে যখন আমরা এখানটায় পড়বো যে কাকে আমরা লার্জ ইন্ডাস্ট্রিয়াল হাউস বলছি, কাকে আমরা স্মল ইন্ডাস্ট্রিয়াল হাউস বলছি, বা কাকে আমরা মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। তো এর মধ্যে আমরা যেটা স্মল ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, সেই সেক্টরকে আমরা ইম্পর্টেন্স দিয়েছি যে এদের এই করা উচিত, ওদের ওই করা উচিত। কেন? তুমি দেখতে পাবে 1977 যদি দেখো, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে 1969 একটা অ্যাক্ট আনা হয়েছিল, এমআরটিপি অ্যাক্ট, এমআরটিপি অ্যাক্ট, এবং এই এমআরটিপি অ্যাক্টের একটা অ্যামেন্ডমেন্টও আনা হয়েছিল 1985-এ। তো এমআরটিপি অ্যাক্টটা কিন্তু অনেকটা স্পেশাল প্রভিশন বা স্পেশাল বা তোমার কি বলবো সুবিধা দিচ্ছে স্মল সেক্টর ইন্ডাস্ট্রিকে। ঠিক আছে, সেটা আমরা পরে আসবো যখন অ্যাক্টগুলো পড়বো। সেজন্য ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1977-এ স্মল সেক্টর ইন্ডাস্ট্রিকে তোমার পাওয়ার দেওয়া হলো বা ইম্পর্টেন্স দেওয়া হলো। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলে যাচ্ছে আমরা ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1991, যেটাকে আমরা কি বললাম, নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি। আচ্ছা, নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, তো এখানে দেখো ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং ওয়াজ অ্যাবলিশড ফর অল দ্য ইন্ডাস্ট্রি এক্সেপ্ট 18 ইন্ডাস্ট্রি। আচ্ছা, একটা জিনিস তোমাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে, দুটো জিনিস নিয়ে গুলিয়ে ফেললে তোমার পুরো গন্ডগোল হয়ে যাবে। দুটো জিনিস কি কি? দুটো জিনিস কি কি? দুটো জিনিস হচ্ছে, দুটো জিনিস হচ্ছে নাম্বার 1, একটা হচ্ছে লাইসেন্স, লাইসেন্স বা লাইসেন্স ক্যাটাগরি লিখতে পারো, লাইসেন্স ক্যাটাগরি। আর একটা হচ্ছে তোমার রিজার্ভড ক্যাটাগরি, রিজার্ভ ক্যাটাগরি, রিজার্ভড ক্যাটাগরি, রিজার্ভড ক্যাটাগরি। ঠিক আছে, তাহলে কি লাইসেন্স ক্যাটাগরি আর হচ্ছে রিজার্ভ ক্যাটাগরি। আচ্ছা, তার মানে দুটো জিনিস কিন্তু প্রত্যেকেই গোলায়, প্রত্যেকেই গোলায়। ঠিক আছে, তো এই দুটো জিনিসকে তুমি গোলালে কিন্তু চলবে না, গোলালে চলবে না। ঠিক আছে, কি জিনিস হবে এটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। রিজার্ভ ক্যাটাগরি মানে কি? রিজার্ভ ক্যাটাগরি মানে হচ্ছে গভর্নমেন্টের মনোপলি কতগুলো ইন্ডাস্ট্রির উপরে রয়েছে, এটা অন্য জিনিস। আর লাইসেন্স ক্যাটাগরি মানে কি, কোন কোন কোম্পানির ডেভেলপ করতে গেলে, কোন কোন ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে গেলে আই হ্যাভ টু টেক লাইসেন্স ফ্রম গভর্নমেন্ট। তাহলে কতগুলো এরকম কোম্পানি রয়েছে বা ইন্ডাস্ট্রি রয়েছে যেগুলোর উপরে যদি আমি, যেগুলো নিয়ে যদি আমি ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে চাই, তাহলে আই হ্যাভ টু টেক লাইসেন্সেস। আর রিজার্ভ ক্যাটাগরি মানে অন্য জিনিস যেটা গভর্নমেন্ট এর মনোপলি রয়েছে। তাহলে এই 18-র সঙ্গে
এই 18-র সঙ্গে তোমার এই 17-কে গুলিয়ে ফেললে চলবে না, এই 18-র সঙ্গে এই 6-3-কে গুলিয়ে ফেললে চলবে না। সেই জন্য তোমাকে ক্লিয়ার করছি, একটা কি বললাম, রিজার্ভ ক্যাটাগরি আর একটা কি লাইসেন্স ক্যাটাগরি। আমরা আসবো যখন তুমি 3টে জিনিসকে ব্যাক টু ব্যাক পড়বে না, এই অবধি যখন পড়বে তখন তোমার কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা বেসিক্যালি কমপ্লিট হবে, ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা কমপ্লিট হবে। দেখো মেইনলি 18টা ইন্ডাস্ট্রি বাদে এর আগে কি ছিল গভর্নমেন্টের, তুমি দেখবে এখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট আনা হয়েছিল। এখানে আমরা কি করেছিলাম, লাইসেন্সিংকে ইন্ট্রোডিউস করেছিলাম কোন অ্যাক্টের মাধ্যমে, 1951-এ। মানে যখন ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি চলছে তখন আমরা 1951-এ একটা অ্যাক্ট নিয়ে আসলাম, যেখানে বলা হলো যে ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে ইউ হ্যাভ টু টেক লাইসেন্স। ঠিক আছে, সেই সেই জায়গায় কি করা হলো, ধীরে 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 লাইসেন্সিংকে আমরা ডি লাইসেন্সিং করা শুরু করলাম, যে না আমাদের এখন আর লাইসেন্সিং দরকার নেই। ঠিক আছে, লাইসেন্সিংটাকে কমানো শুরু করলাম। কেন, সব আমরা পড়বো আস্তে আস্তে করে। দেখা যাচ্ছে এই 1991-এ 18টা ইন্ডাস্ট্রি, 1991-এ 18টা ইন্ডাস্ট্রি বাদে বাকি কোনো ইন্ডাস্ট্রিতে আমাদের আর লাইসেন্সিং লাগবে না। মানে আমরা 1991-এ কেবলমাত্র 18টা ইন্ডাস্ট্রি লিস্ট করলাম, যে 18টা ইন্ডাস্ট্রিতে কেবলমাত্র লাইসেন্সিং দরকার, এমআরটিপি দরকার। আচ্ছা দেখো, লাইসেন্সিং দরকার, এমআরটিপি অ্যাক্টকে অ্যাবলিশ করা হলো। আচ্ছা এমআরটিপি আমরা পড়বো, ঠিক আছে, জাস্ট রিফরমেশন করা হয়েছে। আমি এমআরটিপি একটা সম্পর্কে তাও ছোট্ট করে বলে দিই, আমরা আজকে এইখানটায় তো পড়তে পারবো না, এই অবধি আমরা যেতে পারবো না, এটা আমরা নেক্সট দিন পড়বো। বাট আগে আমরা এটুকু বলে দিই যে এমআরটিপি ব্যাপারটা কি সেটা আগে বলি। এমআরটিপির ফুল ফর্ম হচ্ছে মোনোপোলিস অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস অ্যাক্ট। আচ্ছা এই অ্যাক্টটা প্রথম আনা হয়েছিল 1969-এ, যেটাকে অ্যাবলিশ করে দিলাম আমরা 1991-এ। তাহলে এই অ্যাক্টটা অ্যাকচুয়ালি কি নিয়ে কথা বলছে, কি বলছে স্টক মানে এই এমআরটিপি অ্যাক্টটা, খুব ভালো করে শুনবে। আমাদের সিস্টেমে দু ধরনের কোম্পানি রয়েছে, একটা হচ্ছে লার্জ ক্যাপ, একটা হচ্ছে মিড ক্যাপ বা স্মল ক্যাপই বলছি, মিড না স্মল ক্যাপ, মিড ক্যাপ পরে বলবো, স্মল ক্যাপ। তাহলে একটাকে আমরা কি বলছি, একটা লার্জ ক্যাপ আর একটা স্মল ক্যাপ, তাই তো, লার্জ ক্যাপ আর একটা কি স্মল ক্যাপ। আচ্ছা লার্জ ক্যাপ মানে কি, লার্জ ক্যাপ, এবার কারা লার্জ ক্যাপ কারা স্মল ক্যাপ সেটা তো আমাকে বুঝতে হবে। তুমি ভাবো তো, ধরো তোমার বাড়ির পাশে একটা ইন্ডাস্ট্রি রয়েছে, ইন্ডাস্ট্রি একদম ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, যারা ধরো দেয়াশলাই কাঠি তৈরি করে, দেয়াশলাই কাঠি তৈরি করে, ঠিক আছে। তাহলে এই ইন্ডাস্ট্রিটা ইজ কমপ্লিটলি ডেভেলপ ফর তোমার এই দেয়াশলাই যে কাঠিগুলো সেটা তৈরি করার জন্য এই ইন্ডাস্ট্রিটা তৈরি হয়েছে। তার মানে তাদের যা সেট আপ কিসের জন্য, শুধুমাত্র দেয়াশলাই কাঠি তৈরির জন্য, ঠিক আছে। এবং তাদের ধরো কোম্পানিটা 1 কোটি টাকার কোম্পানি, তাদের টোটাল ভ্যালুয়েশন হচ্ছে 1 কোটি টাকা, মানে ছোট্ট একটা স্মল কোম্পানি। তাহলে সে তার যে এমপ্লয়মেন্ট রয়েছে বা তারা যে জিনিসটা তৈরি করছে সেটা কিন্তু তাদের ম্যাক্সিমাম আউটপুট, সে ধরো 1 ঘন্টা কাজ করলে পরে 1000টা দেয়াশলাই কাঠি তৈরি করতে পারে বা 1000টা দেয়াশলাইয়ের বক্স তৈরি করতে পারে 1 ঘন্টায়। হঠাৎ করে মুকেশ আম্বানি বলল যে আমরাও কালকে থেকে দেয়াশলাই বা এই বক্স তৈরি করব, ম্যাচেস বক্স তৈরি করবে। তো মুকেশ আম্বানির পক্ষে বলো তো 1 কোটি টাকা কোনো টাকা? মুকেশ আম্বানি কি করলো, দেন অ্যান্ড দেয়ার বললো যে চলো আমরা 10 কোটি টাকার একটা সেট আপ তৈরি করবো, একটা মেশিন কিনবো যে 1 ঘন্টায় 50,000 দেয়াশলাই বক্স তৈরি করতে পারে। তাহলে তুমি ভাবো তো, যদি মুকেশ আম্বানি দেয়াশলাই বক্স তৈরি করা শুরু করে তাহলে দেয়াশলাই বক্সের তোমার দাম কত হয়ে যাবে, 1 টাকা করে। অথচ এরা যে তৈরি করছিল এটার দাম কত হয়েছিল, 5 টাকা করে। এবার যখনই এরা তৈরি করবে এদের তো ক্যাপিটাল অতটা নেই যে মুকেশ আম্বানিকে টক্কর দেওয়ার মতো, আছে কি, নেই।
তার মানে এদের ইন্ডাস্ট্রিটা একদম অ্যাবলিশড হয়ে যাবে। কারণ লার্জ ক্যাপিটাল ওয়ালা লোক যদি স্মল ক্যাপের জিনিস তৈরি করা শুরু করে, তাহলে স্মল ক্যাপ উইল বি ভ্যানিশড, কারণ তারা কখনোই লার্জ ক্যাপের সঙ্গে পারবে না। তো এমআরটিপি অ্যাক্ট হচ্ছে যে অ্যাক্টের মাধ্যমে আমরা লার্জ ক্যাপকে স্মল ক্যাপ থেকে আলাদা করে দিয়েছি। বলেছি যে সমস্ত কোম্পানি 20 কোটি টাকার ভ্যালুয়েশন রয়েছে, যাদের 20 crores রুপি, যাদের মানে ক্যাপিটাল ভ্যালু, তারা কখনোই স্মল ইন্ডাস্ট্রির প্রোডাক্ট তৈরি করতে পারবে না। মানে আমরা স্পেশাল প্রোটেকশন দিলাম কাকে? স্মল ইন্ডাস্ট্রিকে। তো এইসব এমআরটিপি অ্যাক্টকে অ্যাবলিশ করা হলো। কেন করা হলো, কি সব আমরা আস্তে আস্তে করে পড়বো। আচ্ছা, কেন করা হলো বলে দিই। আচ্ছা, করে কি করা হয়েছে? করে কম্পিটিশন অ্যাক্ট আনা হয়েছে। কি বললাম? কম্পিটিশন অ্যাক্ট। কম্পিটিশন অ্যাক্ট, সেটা যদিও কম্পিটিশন অ্যাক্টটা 2003 সালে আনা হয়, বাট কি জন্য এমআরটিপি অ্যাক্ট বন্ধ করা হয়েছে তুমি বলো তো? প্রথমত, খুব ভালো একটা উদ্দেশ্য গভর্নমেন্টের ছিল, যে যদি আমরা এই সেক্টরটাকে বাঁচাতে চাই, এই এমপ্লয়মেন্টকে বাঁচাতে চাই, তাহলে আমাদের এমআরটিপি অ্যাক্ট দরকার। কিন্তু পরবর্তীকালে ভাবলাম, আচ্ছা যদি এরা এই জিনিসটা তৈরি করে, তাহলে তো আমার জিনিসের দাম কমে যাচ্ছে, তাহলে এটা আমি কেন এই সুযোগটা এদের দেব না, বা আমি কেন প্রোডাক্টের দাম ইচ্ছা করে বাড়িয়ে রাখবো? ওয়াই? কেন? একটা কোশ্চেন এলো। দ্বিতীয়ত হচ্ছে, যদি আমি সারা জীবনই দুর্বলকে সুযোগ দিয়ে যাই, তাহলে সারা জীবনই সুযোগ নিতে থাকবে, সারা জীবনই সুযোগ নিতে থাকবে। তো আমাকে এমন কিছু করা উচিত যে আমি এই পুরো সিস্টেমটাকেই তুলে দেব। তোমাকে আমি যদি এটা বলে দিই যে তোমার দম থাকে তো লড়ো, এদের সঙ্গেই লড়ো, তাহলে কি ওরা অ্যাটলিস্ট 5 টাকার জিনিসটা তো মিনিমাম 3 টাকায় বিক্রি করার চেষ্টা করবে, 1 টাকায় না পারুক 2 টাকায় করার চেষ্টা করবে, বাট ট্রাই দেয়ার আটমোস্ট, দে উইল ট্রাই দেয়ার আটমোস্ট, তাই না? তো এইটাকে বলা হলো কম্পিটিশন অ্যাক্ট, যে যদি পারো তো কম্পিটিশনে জিতে নাও, দ্যাটস অল, দ্যাটস ফাইনাল। এটাকে কি করা হলো? অ্যাবলিশ করা হলো, যে এখন না, আমার ইকোনমি যা হলে আপগ্রেড হবে ওই সব ছাড়ো, কে স্মল কে লার্জ ওসব আমি মানি না, দরকার হয় তুমি তোমার বিজনেস চেঞ্জ করো। এমআরটিপি অ্যাক্টকে অ্যাবলিশ করা হলো। দেখো, রোল অফ পাবলিক সেক্টর ওয়াজ ডাইলিউটেড। দেখো, আমরা দেখলাম যে 1956-এ কতগুলো কোম্পানির উপরে গভর্নমেন্টের রেগুলেশন ছিল? 17টা ইন্ডাস্ট্রির উপরে না? 17টা ইন্ডাস্ট্রি গভর্নমেন্টের মোনোপলি ছিল। কত? 1956-এ। তাহলে আমি একটু লিখে রাখি এখানে, 1956-এ গভর্নমেন্ট, কতগুলো গভর্নমেন্টের মোনোপলিতে আমি লিখে রাখছি গভর্নমেন্ট মোনোপলি। কতগুলো? 17টা ইন্ডাস্ট্রি। 17টা ইন্ডাস্ট্রিতে গভর্নমেন্টের কি ছিল? মোনোপলি ছিল। সেটাকে কমিয়ে আমি গভর্নমেন্ট সেক্টরের পাওয়ার কমিয়ে দিলাম। 1991-এ আমরা করলাম 8 ইন্ডাস্ট্রি। মানে আমরা কমিয়ে বললাম যে এখন গভর্নমেন্ট এই 8টা ইন্ডাস্ট্রির ওপরেই মনোপলি রাখতে পারে, বাকিগুলো প্রাইভেট সেক্টর চাইলেই তৈরি করতে পারে। বোঝা গেল? এটা এখানে বলা হয়েছে 8টা ইন্ডাস্ট্রি, মানে দেখো 8টা ইন্ডাস্ট্রিতে কেবলমাত্র গভর্নমেন্ট মনোপলি ছিল, বাংলায় লিখে দিয়েছি, খোদ বাংলা। দেখো, ইন কেস অফ এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এই পুরো জিনিসটা ক্লিয়ার হবে যখন ইকোনমিক্সের লাস্ট চ্যাপ্টার আমরা পড়বো। এফডিআই অ্যান্ড এফআইআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, কারা, কিভাবে হয়, কত পার্সেন্ট হলে এফডিআই হয়, কত পার্সেন্ট হলে এফআইআই হয়, এটা নিয়ে একটা বিরাট কনফিউশন আছে, যে কনফিউশন সলভ করেছিলেন একজন বিখ্যাত ব্যক্তি, কে? অরবিন্দ মায়ারাম।
অরবিন্দ মায়েরাম কমিটি 2014 সালে গিয়ে এই এফডিআই আর এফআইআই এর ডেফিনেশন দিয়েছিল। তো সেটা আমরা পরে যখন আমরা ইকোনমিক রিফর্ম পড়বো তখন, মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট মানে এখন বুঝে রাখো যে ফরেনাররা যদি ইনভেস্ট করতে চায় তাহলে হাউ মাচ পার্সেন্ট দে ক্যান ইনভেস্ট ইন ইন্ডিয়ান মার্কেট। তো তারা ম্যাক্সিমাম 51% অবধি কিন্তু তারা ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করতে পারে। মানে তারা যদি চায় যে আমি, কোনো একজন ফরেনার লোক এসে যদি বলে আমি ইন্ডিয়াতে একটা কোম্পানি খুলবো যেটা আমার কোম্পানি হবে, ইট কান্ট বি পসিবল। মানে এই 1991 এর আগে কিন্তু 51%ও ছিল না। আমরা এগুলো পড়বো কত পার্সেন্ট ছিল? 20%, 10%, এরকম। তো বলছে 1991-এ বলা হলো যে যদি কোনো ইন্ডিভিজুয়াল ইন্ডিয়াতে এসে কোনো কোম্পানি খুলতে চায় তাহলে সে ম্যাক্সিমাম 51% সেই কোম্পানির স্টক হোল্ড করতে পারে। দ্যাট মিনস হি অর শি ক্যান বি দ্য প্রোমোটার, বাট 100% শেয়ার হোল্ডিং পাবে না। মানে 49% ইন্ডিয়ান কোম্পানির সাথে জয়েন্ট স্টক করতে হবে, জয়েন্ট ভেঞ্চার করতে হবে, বা কোনো ইন্ডিয়ান ইন্ডিভিজুয়ালের সঙ্গে পার্টনারশিপ করতে হবে, কখনো 100% পাবে না। তো ম্যাক্সিমাম 51% অবধি আমরা সেই সুযোগ দিলাম। তাহলে এইগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট রিলেটেড টু দ্য ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1991। আচ্ছা, তাহলে গভর্নমেন্ট যে মনোপলি, আমরা দেখলাম যে রিজার্ভ ক্যাটাগরিতে কতগুলো ছিল? 17টা, সেটা কমে হয়ে গেছে 8টা। তো তুমি যদি এখন 2022-তে যাও তাহলে এখন গভর্নমেন্টের আন্ডারে রিজার্ভ কতগুলো রয়েছে? অনলি 3 ইন্ডাস্ট্রিজ। 3 ইন্ডাস্ট্রিজ এখন গভর্নমেন্টের আন্ডারে রিজার্ভ রয়েছে। মানে তুমি বুঝতে পারছো সেই 1957-এ 17টা ইন্ডাস্ট্রি গভর্নমেন্টের আন্ডারে রিজার্ভ ছিল, সেটা কমে 1991-এ 8টা ইন্ডাস্ট্রি হলো, আর এখন 2022-তে দাঁড়িয়ে 3টে ইন্ডাস্ট্রি কিন্তু গভর্নমেন্টের আন্ডারে রিজার্ভ রয়েছে। কি কি? এই দেখো যে 3টে আমার এখানে রয়েছে না, অ্যাটমিক এনার্জি, ডিফেন্স অ্যান্ড রেল। মানে ঘুরে ফিরে সেই জায়গায় পৌঁছে গেলাম 1948-এ, যেটা গভর্নমেন্টের আন্ডারে ছিল। তাহলে লিখে রাখো এই 3টে কি কি? অ্যাটমিক এনার্জি, নাম্বার 2 রেল ট্রান্সপোর্ট, আর নাম্বার 3 মিনারেল। ও সরি, এই ডিফেন্সটা হবে না, মাই মিস্টেক। এটা আগেই চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে তোমার মিনারেল। লেখো স্পেসিফিক ফর অ্যাটমিক শিডিউল। ডিফেন্সটা ছিল। এবার কি হচ্ছে, ডিফেন্সের পুরো 100% গভর্নমেন্টের আন্ডারে ছিল, কিন্তু ডিফেন্স ইকুইপমেন্টটা অন্য কোনো অর্গানাইজেশন তৈরি করে, কোম্পানি তৈরি করে, সেই জন্য একটা 100% গভর্নমেন্টের আন্ডারে নেই। তো অ্যাটমিক এনার্জি, রেল ট্রান্সপোর্ট আর মিনারেল, এই 3টে জিনিস। কারণ তুমি ভাবো মিনারেল রিসোর্স যেটা, সেটা কমপ্লিটলি কার? আমার দেশেরই সম্পদ না? তো আমি কেন আরেকজনকে তার উপরে আধিপত্য বিস্তার করতে দেবো? অ্যাটমিক এনার্জি, তুমি ভাবো আমি হাইড্রো পাওয়ার তৈরি করব, আমি তোমার তাপবিদ্যুৎ তৈরি করব, থার্মাল পাওয়ার তৈরি করব, জিও থার্মাল তৈরি করব, যা খুশি আমি করব। আর রেলটা যদিও কিছুদিন পরে আবার প্রাইভেট এন্টিটির কাছে ধীরে ধীরে যাবে বলে মনে করা হচ্ছে, তো এখন অবধি এটা 3টে ইন্ডাস্ট্রি রয়েছে। আচ্ছা, এবার দেখো লাইসেন্সিং, যদি তুমি দেখো যে লাইসেন্সিং কত ছিল, ধীরে ধীরে কত কমেছে, বা কি ব্যাপার স্যাপার ঢুকেছে, সেটা যদি আমরা একবার একটু দেখে নিই। তা দেখো লাইসেন্সিং এর ক্ষেত্রে তুমি যদি দেখো, তাহলে আমি 1991 যেহেতু লাস্ট লাইসেন্সিংটাকে আপডেট করা হয়েছে, তো আমি 1991, বা তুমি যদি এখানে চলে যাও 1951 লাইসেন্সিং ইন্ট্রোডিউসড 1951-এ লাইসেন্সিং ইন্ট্রোডিউসড। আচ্ছা, এটাকে কমিয়ে
1991 কি করা হয়েছে? 18 ইন্ডাস্ট্রি করা হয়েছে। 18 ইন্ডাস্ট্রি কি রিকোয়ার্ড লাইসেন্সিং, দেখো লেখাই রয়েছে 18 ইন্ডাস্ট্রিজ লাগবে যেটা লাইসেন্সিং, তা বাদে বাকি সমস্ত ইন্ডাস্ট্রির উপরে লাইসেন্সিং তুলে দেওয়া হয়েছে। মানে 1951 বলা হয়েছে ইন্ডাস্ট্রি তৈরি করলেই লাইসেন্সিং লাগবে, বাট এখানে 18টা বাদ দিয়ে বাকি সবগুলোর ক্ষেত্রে লাইসেন্সিং রিমুভ করে দেওয়া হয়েছে 1991। দেখো কয়েকটা জাস্ট বলে দিচ্ছি, পুরো জিনিসটা 100% মিল পাবে না, বাট 1993-তে 3টে ইন্ডাস্ট্রিকে রিমুভ করা হয়েছে এই ক্যাটাগরি থেকে। 1996-এ একটা ক্যাটাগরিকে রিমুভ করা হয়েছে। 1997-এ 5টা ক্যাটাগরিকে রিমুভ করা হয়েছে। 1998-এ আবার একটা ক্যাটাগরিকে রিমুভ করা হয়েছে। অ্যান্ড 2002-তে আবার 3টে ক্যাটাগরিকে রিমুভ করা হয়েছে। এরকমভাবে কমাতে 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 2022-তে দাঁড়িয়ে 2022-তে দাঁড়িয়ে দেখো আমি কতগুলো কমিয়ে দিয়েছি, 5 আর 3 8, 9, 10, 11, 12, 13টা কমিয়ে দিয়েছি। তো দেখো এই পড়ে থাকলো কত, 5টা। দেখো আলটিমেটলি 5 ইন্ডাস্ট্রি তোমার এখন পড়ে রয়েছে 2022-তে, যে 5টা ইন্ডাস্ট্রির কিন্তু লাইসেন্সিং দরকার। ঠিক আছে, কি কি 5টা ইন্ডাস্ট্রি? 5টা ইন্ডাস্ট্রি হচ্ছে নাম্বার ওয়ান অ্যালকোহল। তুমি অ্যালকোহল নিয়ে বিজনেস করতে গেলে তোমার লাইসেন্স দরকার, তাই দেখবে তুমি ধরো হোমিওপ্যাথি কোনো মেডিসিন তৈরি করো, ইউ হ্যাভ টু টেক লাইসেন্স ফ্রম দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, টোবাকো মানে যেটাই নেশা হয় যে ধরনের দ্রব্য তোমাকে লাগবে। নাম্বার 3 ডিফেন্স, তুমি ডিফেন্স রিলেটেড কোনো যদি ইকুইপমেন্ট তৈরিও করতে চাও তাহলে ইউ হ্যাভ টু টেক লাইসেন্স, মানে গভর্নমেন্টের লাইসেন্স ছাড়া তুমি এই এক্সপ্লোসিভ নিয়ে কাজ করতে পারবে না। ঠিক আছে, ইভেন এই ডিফেন্সটাকে তো শুধু ডিফেন্সে করা হয়েছে, এক্সপ্লোসিভও লিখে দাও, ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্লোসিভ। মানে ধরো তুমি ডিডিটি, যেগুলো তোমার পরিবেশকে ক্ষতি করে, মানুষের জন্য হার্মফুল হতে পারে, সেইগুলো নিয়ে কাজ করতে গেলে ইউ হ্যাভ টু টেক লাইসেন্স। ইভেন হ্যাজার্ডাস কেমিক্যাল বলা হয়েছে, দেখো যেটা যেটা বডির জন্য ক্ষতিকারক কেমিক্যাল, তাহলে এইগুলোর কোনো ইন্ডাস্ট্রি তুমি যদি তৈরি করতে চাও তাহলে ইউ হ্যাভ টু টেক লাইসেন্স ফ্রম দ্য গভর্নমেন্ট। দেখো তার মানে এই যে যে জিনিসটা, স্যার দেখো হ্যাঁ বলো। স্যার ড্রাগস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল। ড্রাগস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল দেখো হ্যাজার্ডাস কেমিক্যালের মধ্যে ঢুকে যাবে না। ওকে। কেন? কারণ তুমি যে ড্রাগ তৈরি করছো সেটা সেটা আমার জন্য হ্যাজার্ডাস কিনা, হেলথের জন্য হ্যাজার্ডাস কিনা, কেমিক্যাল যেটা, তো সেটা ডেফিনেটলি ড্রাগের মধ্যে ঢুকে যাবে, ড্রাগের ডেফিনেটলি লাইসেন্সিং দরকার। বুঝা গেল? তাহলে এইটা হচ্ছে তোমার টোটাল সিস্টেমটা যেটা লাইসেন্সিং ক্যাটাগরির মধ্যে। তো এটা কিন্তু কি দেওয়া হলো তোমার কোনো তুমি চিন্তা করতে পারবে না, প্রচুর মানুষ ভুল করে এই লাইসেন্সিং নিয়ে আর রিজার্ভ ক্যাটাগরি নিয়ে। তাহলে এখন 3টে ইন্ডাস্ট্রি রিজার্ভের আন্ডারে রয়েছে আর 5টা ইন্ডাস্ট্রি তোমার লাইসেন্সিং এর আন্ডারে রয়েছে। এটা হচ্ছে তোমার মেইন ফান্ডা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে নেক্সট দিন আমরা এখান থেকে শুরু করব সেকেন্ড ক্লাসে।